এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 ভূগোল বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করব। তো চলো এই প্রশ্নপত্রটি আমরা দেখি এবং এই প্রশ্নপত্রে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে জেনে নিই। তো ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল বিষয়ে লিখিত পরীক্ষার পূর্ণমান হচ্ছে 40 নম্বর এবং এর জন্য 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। তো এখানে যে প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে তার 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে মান দেওয়া আছে এবং 7টি প্রশ্ন দেওয়া আছে, 7 থেকে 7 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর কেন্দ্রের সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে সুমেরু বৃত্তের কেন্দ্র, কুমেরু বৃত্তের কেন্দ্র, কর্কটক্রান্তি রেখার কেন্দ্র, নিরক্ষর রেখার কেন্দ্র। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নিরক্ষর রেখার কেন্দ্র। 2 নম্বর দাগে প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে কোনো জাহাজ পশ্চিম থেকে পূর্ব প্রান্তে প্রবেশ করলে 1 দিন বাড়ে, 1 দিন কমে, একই দিন থাকে দিন একই থাকে, সময় 12 ঘন্টা বাড়ে। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1 দিন বাড়ে। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগের প্রশ্ন, নবীনতম পর্বত হলো স্তূপ পর্বত, সঞ্চয়জাত পর্বত, ভঙ্গিল পর্বত না ক্ষয়জাত পর্বত। তো সঠিক উত্তর অপশন সি, ভঙ্গিল পর্বত। 4 নম্বর হচ্ছে পেডিমেন্ট সমভূমি সৃষ্টির জন্য দায়ী হলো সমুদ্র তরঙ্গ, বায়ু ও জলধারা না নদী। তো সঠিক উত্তর অপশন সি, বায়ু ও জলধারা। 5 নম্বর হচ্ছে ক্ষুদ্র কণা বিসরণ দেখা যায় সমসত্ব শিলায়, বিসমসত্ব শিলায়, রূপান্তরিত শিলায় না কোনোটি নয়। তো সঠিক উত্তর অপশন বি হবে, বিসমসত্ব শিলায়। এরপর হচ্ছে 6 দাগের প্রশ্ন, মালদহ জেলার মহানন্দা নদীর পশ্চিমের নবীন ভূভাগকে তাল বলে, বরেন্দ্রভূমি বলে, দিয়ারা বলে না রাঢ় বলেন। তো সঠিক উত্তর অপশন সি, দিয়ারা বলে। 7 নম্বর হচ্ছে রডোডেনড্রন একটি মালভূমি উদ্ভিদ, আলপীয় উদ্ভিদ, ম্যানগ্রোভ উদ্ভিদ না মরু উদ্ভিদ। তো রডোডেনড্রন এটা হচ্ছে একটি আলপীয় উদ্ভিদ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 2 দাগে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। তো এখানে প্রথমে এতে দেওয়া আছে এক কথায় উত্তর দাও, 1 × 4 = 4। একের দাগে দেওয়া আছে সেক্সট্যান্ট শব্দের অর্থ কী? তো উত্তর হবে সেক্সট্যান্ট শব্দের অর্থ হলো বৃত্তের ষষ্ঠাংশ। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত? তো উত্তর হবে কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য 24 মিনিট। এর পরের প্রশ্ন হচ্ছে 3 দাগে, নিচের ভারতের একটি গ্রস্ত উপত্যকার নাম লেখো। তো উত্তর হবে ভারতের একটি গ্রস্ত উপত্যকার নাম নর্মদা নদী উপত্যকা। 4 নম্বর হচ্ছে ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ কোন আগ্নেয়গিরিকে বলে? তো উত্তর হবে স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ বলে। এর পরের প্রশ্ন হচ্ছে বিতে দেওয়া আছে সত্য মিথ্যা লেখো, 1 × 4 = 4। 1 নম্বর দাগে দেওয়া আছে প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়াটি গ্রানাইট শিলায় বেশি দেখা যায়, এটা হবে মিথ্যা। 2 দেওয়া আছে ট্যালাস বা স্ক্রি অধ্যুষিত অঞ্চলকে বলা হয় ফেলসেনমেয়ার, এটা হচ্ছে মিথ্যা। 3 নম্বর হচ্ছে তরাই কথার অর্থ রুক্ষ পাথুরে জমি, এটা হয়ে যাবে সত্য। এবং 4 নম্বর দাগে দেওয়া আছে শুষ্ক পর্ণমোচী অরণ্য দেখা যায় মালভূমি অঞ্চলে, এটা হয়ে যাবে সত্য। তো এরপর রয়েছে আমাদের 3 দাগে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 2 × 4 = 8 প্রশ্নের মান দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে কৌণিক দূরত্ব কাকে বলে? তো উত্তর লিখবো আমরা গোলাকার পৃথিবী পৃষ্ঠে অবস্থিত যে কোনো দুটি স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দুটি সরলরেখা টানলে তাদের মাঝখানে যে কোণের সৃষ্টি হয় সেই কোণের মাপই হলো স্থান দুটির মধ্যে কৌণিক দূরত্ব। এরপর রয়েছে 2 দাগে প্রশ্ন, তরঙ্গ কর্তিত সমভূমি কাকে বলে? তো উত্তর হবে সমুদ্র উপকূল বরাবর উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল অবস্থান করলে তা সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে ক্ষয়প্রাপ্ত হয় ও পিছু হটতে থাকে। ক্রমে এর সমুদ্র অভিমুখী সামনের অংশটি তরঙ্গ কর্তিত মঞ্চে পরিণত হয়। পরবর্তীকালে এই মঞ্চের উপর কালক্রমে বালি কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে সমভূমিতে পরিণত হয়। এরপর রয়েছে 3 নম্বর প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? তো উত্তর হবে ক্ষয়ীভবন প্রক্রিয়ার একটি অংশ হলো পুঞ্জিত ক্ষয়। বড় পুঞ্জরূপে আবহবিকার প্রাপ্ত শিলাখণ্ড প্রধানত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর তার মূল স্থান থেকে যখন অন্য কোনো জায়গায় স্থানান্তরিত হয় তখন সেই প্রক্রিয়াকে পুঞ্জিত ক্ষয় বলে। নেক্সট হচ্ছে 4 দাগের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদীর 2টি বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর হচ্ছে সামুদ্রিক জোয়ারে নদীগুলি প্লাবিত হওয়ায় জোয়ারের সময় নদীগুলিতে নৌকো চলাচল করলেও ভাটার সময় নদীগুলি নৌ পরিবহনে অযোগ্য। 2 নম্বর হচ্ছে সামুদ্রিক জোয়ারে প্লাবিত হওয়ায় নদীগুলির জল লবণাক্ত হয়ে পড়েছে। তো এর পরের প্রশ্ন হচ্ছে 4 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 4 = 12।
এক নম্বর হচ্ছে অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। তো এক নম্বর পার্থক্য হচ্ছে কি না, নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর ও দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয়। অন্যদিকে ভূপৃষ্ঠের যেসব স্থানের অক্ষাংশ সমান বা একই সেই সব স্থানকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। এরপর 2 নম্বর পার্থক্য হচ্ছে পৃথিবীর কেন্দ্র বা নিরক্ষীয় তল থেকে উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্ব হলো অক্ষাংশ। অন্যদিকে সম অক্ষাংশ যুক্তকারী পূর্ব পশ্চিমে পূর্ণবৃত্ত রেখা হলো অক্ষরেখা। 3 নম্বর পার্থক্য হলো অক্ষরেখা কৌণিক মাপ, অন্যদিকে অক্ষাংশ হলো কৌণিক মাপ আর অন্যদিকে অক্ষরেখা হলো পূর্ণবৃত্ত রেখা। তো এর পরের যে প্রশ্ন 2 নম্বর দাগে যান্ত্রিক ও রাসায়নিক আবহাওয়া বিকারের মধ্যে পার্থক্য লেখো। তো 1 নম্বর পার্থক্য হচ্ছে আমরা লিখব সংজ্ঞাগত পার্থক্য। উষ্ণতা, বৃষ্টিপাত, তুষার প্রভৃতি আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে যান্ত্রিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলা সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হলে তাকে যান্ত্রিক আবহাওয়া বিকার বলে। আর যখন জলীয় বাষ্প বা জলের মাধ্যমে শিলা সমূহের খনিজ পদার্থ দ্রবীভূত, বিচ্ছিন্ন ও পরিবর্তিত হয়ে যায় তখন তাকে রাসায়নিক আবহাওয়া বিকার বলে। এরপর 2 নম্বর পার্থক্য আমরা লিখব প্রকৃতিগত পার্থক্য। যান্ত্রিক আবহাওয়া বিকার ফলে শিলায় শুধুমাত্র আকৃতিগত বা ভৌত পরিবর্তন ঘটে, কিন্তু রাসায়নিক আবহাওয়া বিকারের ফলে শিলায় মৌলিক খনিজ পদার্থগুলি রূপান্তরিত হয়ে গৌণ বা যৌগিক খনিজ পদার্থে পরিণত হয়। 3 নম্বর পার্থক্য হচ্ছে স্থানগত পার্থক্য। উষ্ণ, মরু ও মরুপ্রায় অঞ্চলে যান্ত্রিক আবহাওয়া বিকার বেশি হয়, উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকার বেশি হয়ে থাকে। এর পরের প্রশ্ন হচ্ছে 3 দাগে মাটি সৃষ্টিতে আবহাওয়া বিকারের ভূমিকা লেখো। তোমরা উত্তর লিখবো আবহাওয়া বিকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ফল হলো এটি মৃত্তিকা সৃষ্টিতে সাহায্য করে। আবহাওয়া বিকারের ফলে শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে ক্ষুদ্রাতিক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির উপর এক শিথিল কোমল বস্তুকণার আবরণ সৃষ্টি করে, যাকে বলে রেগোলিথ বা ভূ আস্তরণ। এই রেগোলিথকেই মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থান বা মৃত্তিকা উৎপাদনের কাঁচা মাল বলা হয়, কারণ কালক্রমে বিভিন্ন প্রকার জৈবিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে রেগোলিথের শিথিল কোমল বস্তুকণাগুলি বিশ্লিষ্ট ও স্তরীভূত হয়ে মৃত্তিকার সৃষ্টি হয়। এরপর 4 দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত ও উষ্ণতার উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। তোমরা উত্তর লিখব বৃষ্টিপাতের উপর প্রভাব। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বার্ষিক 175 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, কোথাও কোথাও 300 সেন্টিমিটার এর অধিক বৃষ্টিপাত হয়। উত্তরবঙ্গের বক্সা দুয়ার অঞ্চলে সর্বাধিক প্রায় 455 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে এরপরের পয়েন্ট হচ্ছে আমাদের উষ্ণতার উপর প্রভাব। শীতকালে স্থলভাগ থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু আসে বলে এতে জলীয় বাষ্প থাকে না, ফলে শীতকাল শুষ্ক হয়। এই বায়ু উত্তরের তুষারাবৃত পার্বত্য অঞ্চল থেকে আসে বলে এবং সূর্য দক্ষিণ গোলার্ধে থাকে বলে এই সময় সমগ্র পশ্চিমবঙ্গে শীতল আবহাওয়ার সৃষ্টি হয়। এই সময় উষ্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর উপর দিয়ে আসে বলে স্থলভাগে যথেষ্ট বৃষ্টিপাত ঘটায় এবং সূর্যের অবস্থানজনিত কারণে বর্ষাকাল উষ্ণ প্রকৃতির হয়। তো এর পরের যে প্রশ্ন 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 × 1 = 5। তো প্রশ্নে বলা হচ্ছে কি না পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমরা উত্তর লিখব উত্তরের পার্বত্য অঞ্চল শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলার উত্তরাংশ এই অঞ্চলের অন্তর্গত। পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র এই অঞ্চলে সুউচ্চ পর্বতশ্রেণী দেখা যায়। তিস্তা নদী দার্জিলিং জেলার উপর দিয়ে প্রায় উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে সমগ্র অঞ্চলটিকে 2টি অংশে বিভক্ত করেছে বা ভাগ করেছে, তিস্তা খাতের পশ্চিম অংশ আর তিস্তা খাতের পূর্ব ভাগ। ওকে, তিস্তা খাতের পশ্চিম ভাগ আর তিস্তা খাতের পূর্ব ভাগ। তো এই দুটো ভাগ সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। তো প্রথম হচ্ছে তিস্তা খাতের পশ্চিম ভাগ। এই অংশে সিঙ্গালীলা পর্বতশ্রেণী এবং দার্জিলিং পর্বতশ্রেণী উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এই দুটির মধ্যে সিঙ্গালীলা পর্বতশ্রেণী নেপাল ও দার্জিলিং সীমান্তে অবস্থিত। এই পর্বতশ্রেণীর কয়েকটি উঁচু শৃঙ্গ দার্জিলিং জেলায় আছে, যেমন সান্দাকফু, ফালুট, সবরগ্রাম প্রভৃতি। এদের মধ্যে সান্দাকফু দার্জিলিং পার্বত্য অঞ্চল তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। পরের পয়েন্ট হচ্ছে তিস্তা খাতের পূর্ব ভাগ। তিস্তা নদীর পূর্বাংশের পার্বত্য ভূমির উচ্চতা অনেকটা কম। এই অংশের সবচেয়ে উঁচু পর্বতের নাম রিসিলা। এটি কালিম্পং শহরের কাছে অবস্থিত। জলপাইগুড়ি জেলার উত্তরাংশে কুমারগ্রাম ও কালচিনি থানার
ভূমি পর্বতময় হলেও এখানকার উচ্চতা বেশ কম। রেনিগাঙ্গ এবং ছোট সিনচুলা এই অঞ্চলের দুটি উল্লেখযোগ্য শৃঙ্গ। বখরাদুয়ার নামে এখানে একটি গিরিপথ আছে, এর মধ্যে দিয়ে ভুটানে প্রবেশ করতে হয়। তো এই ছিল ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে। তো প্রশ্ন উত্তরগুলো তোমরা মুখস্থ করে নেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের কোনো নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।